প্রথম আলোচনার পরে আবার পরবর্তী আলোচনায় ফিরে এলাম। এখন আলোচনা করব ওয়ার্ক অফ দ্য কনস্টিটিউশনস অ্যাসেম্বলি। কনস্টিটিউশনস অ্যাসেম্বলি তো ফ্রেম হয়ে গেল। এর ভিডিওতে আমরা দেখেছিলাম, আগের ভিডিওতে, কিভাবে কনস্টিটিউশনস অ্যাসেম্বলি ফ্রেম হয়েছিল। কনস্টিটিউশনস অ্যাসেম্বলি ফ্রেম হওয়ার পরে ফার্স্ট মিটিং হলো ডিসেম্বর 9 তারিখে 1946 সালে। 9th ডিসেম্বর 1946। এখানে যে বিষয়টা ছিল, মুসলিম লীগ এই মিটিংকে বয়কট করেছিল। তাদের যে দাবি তা এখনো ফুলফিল হচ্ছিল না। সেপারেট পাকিস্তান, এই দাবিটা তাদের ছিল। যেহেতু পাকিস্তানের দাবি তাদের এখনো মেনে নেওয়া হয়নি, সে কারণে তারা এটা বয়কট করেছিল। এই মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল 211টা মেম্বার। এটা খুব একটা পরীক্ষায় আসে না। যেটা আসে সেটা মুসলিম লীগ কেন বয়কট করেছিল, এই কারণটা জানতে চায়। এই 211 জন যে মেম্বার উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ডক্টর সচিবানন্দা সিনহা, ইনি টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন। ইনাকে বা ইনার সবথেকে বয়স বেশি ছিল বলে ইনাকে সেই সভার মেম্বার করা হয়েছিল। তার ঠিক দুদিন পরে 11ই ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী প্রেসিডেন্ট হলেন। স্থায়ী প্রেসিডেন্ট, যখনই কোনো একটা বডি স্থায়ীভাবে এসে যাবে, তারপরেই ভাইস প্রেসিডেন্ট এই নামটাও চলে আসলো। এইচ.সি. মুখার্জি তিনি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন। আরেকটা বিষয় মনে রাখতে হবে, স্যার বি.এন. রাওয়ের কথা। তিনি কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন। এই সমস্ত কিছু আমাদের জাস্ট দুদিনের মধ্যেই ঘটে গেল, 11 তারিখ। এরপরে আবার দুদিন পরে একটি বড় ঘটনা ঘটেছিল, যেটা নেহরুর দ্বারাই হয়েছিল। নেহরু, জে.এল. নেহরু, ইনি কনস্টিটিউশনস অ্যাসেম্বলি যে কনস্টিটিউশনসকে ফ্রেম করতে চাইছিলেন, তার বিরোধী ছিলেন তিনি। তিনি সেই কনস্টিটিউশনসকে পড়েছিলেন এবং যেইভাবে সংবিধান তৈরি হচ্ছিল তার একদম বিপরীত দিকে দাঁড়িয়েছিলেন তিনি। তিনি কল করেছিলেন অবজেক্টিভ রেজুলেশনস। এটা বারংবার পরীক্ষায় এসে থাকে। অবজেক্টিভ রেজুলেশনস কত সালে ডিক্লেয়ার হয় এবং কে ডিক্লেয়ার করে, এই সালটা আমাকে মনে রাখতে হবে। 13 ডিসেম্বর 1946। আমরা যদি ক্রনোলজিক্যালি এই 11 তারিখ থেকে ঘটনাগুলোকে সিনারিও ভাবে 9 তারিখ থেকে যদি ঘটনাগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল মনে রেখে দিই, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। 9, 11, 13 এই তিনটে ডেট খুব আমাদের ক্রুশিয়াল। 9-এ কী হয়েছিল, 11-তে কী হয়েছিল এবং 13-তে কী হলো। 13-তে এসে অবজেক্টিভ রেজুলেশনস কল হলো। কে করলো? জে.এল. নেহেরু। তার বক্তব্য কী ছিল? যেইভাবে সংবিধান ফ্রেম হচ্ছে তা দেশের জন্য সঠিক নয়। তিনি কি চেয়েছিলেন, তার বক্তব্য কী ছিল?
তিনি তার বক্তব্যগুলো আমি এখানে টাইপ করা আছে, আমি এখানে মার্ক করতে পারবো না। তিনি যেটা চেয়েছিলেন এটা কেউ স্ক্রিনশট নিয়ে নেবে, সব থেকে ভালো হবে। সরি, আমি জাস্ট পড়ে দিচ্ছি। ইন্ডিয়া শ্যাল বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট সোভারিয়ান রিপাবলিক, মানে বিষয়টা সার্বভৌম এবং গণতন্ত্র। সার্বভৌম মানে দেশের বাইরের কোনো শক্তি দ্বারা আমাদের দেশ পরিচালিত হবে না। রিপাবলিক মানে দেশের সাধারণ মানুষরা নির্বাচিত করবেন দেশের সরকারকে। 2 নম্বর, অল পাওয়ার অ্যান্ড অথরিটি অফ দ্য স্টেট শ্যাল ড্রাইভ ফ্রম দ্য পিপল, যেটা আমাদের সোভারিয়ান অ্যান্ড রিপাবলিক, এই বিষয়টার মধ্যে থেকে রিপাবলিক থেকেই এই বিষয়টা উঠে আসছে। 3 নম্বর, দ্য কনস্টিটিউশন শ্যাল এনশিওর জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, ইকুয়ালিটি অর স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, এই বিষয়গুলো থাকতে হবে। ফ্রিডম অফ থট, এক্সপ্রেশনস, বিলিফ, ফেথ, ওরশিপ, ভ্যাকেশনস, অ্যাসোসিয়েশনস অ্যান্ড অ্যাকশনস সাবজেক্ট টু ল অ্যান্ড মোরালিটি। এই প্রত্যেকটা বিষয় সম্বন্ধে যদি আমি বলতে চাই তাহলে এই ভিডিও অনেক লম্বা হবে। সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, এর প্রত্যেকটা বিষয় অনেক বড় বড় লেকচার আছে। সোশ্যাল জাস্টিস কি, ইকোনমিক জাস্টিস কি, এই বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত বলবো না, এটা আমি পরের কোনো ভিডিওতে বুঝিয়ে দেব। আচ্ছা, আর 4 নম্বরটা বলেছিলেন অ্যাডেকুয়েট সেফগার্ড ফর মাইনরিটিস, ব্যাকওয়ার্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, ডিপ্রাইজ অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। এইখান থেকেই রিজার্ভেশনটা এসেছিল, মানে রিজার্ভেশনের ধারণা। আমরা ডক্টর বি আর আম্বেদকর, আমরা নর্মালি রিজার্ভেশনের যিনি সৃষ্টি করেছিলেন সেই হিসাবে আমরা ডক্টর বি আর আম্বেদকরকে বলে থাকি, কিন্তু জওহরলাল নেহেরু তিনিও এই বিষয়টার পক্ষপাতিত্ব ছিলেন। তিনিও চেয়েছিলেন দেশের পিছিয়ে পড়া মানুষরা যেন এগিয়ে আসে, তার জন্য তিনি এই সেফগার্ডটা রেখেছিলেন। আর পরের দুটো পয়েন্ট খুব সহজ আছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার চলে আসি। দিস রেজুলেশনস ওয়াজ unanimously adopted by the Assembly on January 22, 1947। এবার এই যে রেজুলেশনসটা নিয়ে এসেছিল সেটা 22 তারিখের 1947-এ অ্যাডপ্ট হয়, মানে এটাকে মান্যতা দিয়ে দেয়। ইটস modified versions from the preamble of the present constitutions। এই যে দাবিগুলো বলা হয়েছে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক, পলিটিক্যাল, এর যে মোরালিটি, এর যে মেন বাচ্য বা ভাবধারা, সেটা আমাদের বর্তমান প্রেমবেলে আছে, প্রেমবেলের মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে মাউন্টব্যাটেন প্ল্যান। মাউন্টব্যাটেন জুন 3, 1947, তিনি যে পয়েন্টগুলো রেখেছিলেন যার কারণে আমাদের দেশে যতগুলো পলিটিক্যাল পার্টি ছিল তারা পুরো বিষয়টাকে মেনে নিয়েছিলেন। তাছাড়া এর আগে শুধুমাত্র এম এ জিন্নাহ তিনি
প্রত্যেকটা রেজুলেশনকে নাকচ করে দিত, মানে তিনি মেনে নিতেন না। কেন মেনে নিতেন না? কারণ পাকিস্তানের দাবিটা তখনও কেউ মানছিল না বলে। এবার মাউন্ট ব্যাটেন এসেই প্রথমেই যেটা করলেন, ১ নম্বরই দেখো, পার্টিসিপেশনস অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাকসেপ্টেড, এখানে মেনে নেওয়া হলো। ইন্ডিয়া উড বি ডিভাইডেড ইন্টু টু ডমিনেশনস, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ব্যাস, এই ১ নম্বর পয়েন্টটা শুধু জানলেই হবে। বাকিগুলো একবার শুধু স্ক্রিনশট নিয়ে জাস্ট একবার শুধু পড়ে নেব, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আর এখানে আরেকটা পয়েন্ট আছে, যেটা ট্রান্সফার পাওয়ার ডেট উইথ British would transfer power to the two dominations on or before 15 August 1947. ব্যাস, এইটুকুটা আমাদের জানলেই কমপ্লিট। এবার এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের পরীক্ষায় বারংবার এসে থাকে, সেটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ কবে অ্যাডপ্ট করা হয়? সেটা জুলাই 22, 1947। এটা লাস্ট সেশনে হয়েছিল, যে 11টা সেশন হয়েছিল তার লাস্ট সেশনে, ঠিক আছে? সেশনটা আসে না, মেনলি মূলত যেটা আসে সেটা হচ্ছে ডেটটা। আর ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড ন্যাশনাল সং, জানুয়ারি 24, 1950। এই দিনে দুটো জিনিস হয়েছিল। আর একটা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিলেন লাস্ট সেশনসে গিয়ে, কারণ তার দুদিন পরেই আমাদের দেশ রিপাবলিক ঘোষণা হবে। তার আগে প্রেসিডেন্ট হয়ে গেছিলেন। এইবার এই যে 11 নম্বর সেশনস ওভার 2 years, 11 months and 18 days, এই বিষয়টা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। কত সময় লেগেছিল, আর টোটাল 60খানা দেশে, 60টি দেশে তিনি 60টি দেশে ঘুরে ভারতীয় কনস্টিটিউশনস রেডি করা হয়। তার যে সময় লেগেছিল সেটা 114 দিন, সরি, তৈরি করতে লেগেছিল, এবং টোটাল খরচা হয়েছিল 64 লাখ। তো এই খরচাটাও আমাদের কাছে, বা মূলত পরীক্ষায় আসে না এটা। এর পরের বিষয়গুলো আমি লিখিয়েছি, মেজর কমিটি, এগুলো নাম লেখা হয়ে গেছে, তো এটা এই ভিডিওতে আর দেব না। এইটুকু বিষয় আমার বলার ছিল।